হাসান তারিক ভাই, যেটা হচ্ছে যে এআই সেই ছাত্র শক্তি যারা রাজনৈতিক পরিবর্তন ঘটিয়েছে, ফ্যাসিস্ট সরকারের বদল ঘটিয়েছে, এবং এটা জনগণের মাঝে নতুন আকাঙ্ক্ষার জাগরণ ঘটেছে, এবং তারা সেটাই পূরণ করার জন্য রাজনৈতিক দল গঠন করলো। তো আমরা আমরা আসলে এই নতুন কোন শক্তিকে ভয় পাই, তাদেরকে বরণ করতে চাই না। পুরাতন যারা আছি অনেকে এটি মনে করছেন। তারিক ভাই, আপনি কি মনে করেন? না, নতুনরা ওয়েলকাম। আমরা তো সকলেই তো তাদেরকে স্বাগত জানিয়েছি। রবি ভাইও স্বাগত জানিয়েছে, আজার ভাইও জানিয়েছে, আমিও অবশ্যই। এবং এবং আমি তো যেই দল করি সেই দলের ভেতরে আমি বহু আগে কথা তুলেছি যে আমাদের দলে, প্রত্যেকটি দলে একটা রিটায়ারমেন্টের বয়স সীমা থাকা হোক, যে ৭৫ বছর বয়স হইলে বা ৭০ বছর বয়স হইলে আর সে দলের চেয়ারম্যান আর থাকতে পারবে না। হ্যাঁ, দলের একজন অ্যাডভাইজার থাকতে পারে, কিন্তু তিনি আর গাড়ির ড্রাইভিং সিটে উনি আর বসতে পারবেন না, কারণ ড্রাইভিং সিটে একটু সক্ষমতা লাগে। তো এই ধরনের কথাবার্তাগুলো বাংলাদেশের পলিটিক্সে বহু আগে থেকে ছিল, তরুণরা করেছে, তারা একটা বয়স সীমা নির্ধারণ করেছে, আমরা এটাকে স্বাগত জানাই। কিন্তু কথা হলো আপনার মানে বিসমিল্লাহ গলত নিয়া, অর্থাৎ যেটা রবি ভাই বলেছে, এখানে আপনি যা বলবেন মুখে আপনার আমলে সেটা থাকতে হবে। এখানে তারা বলেছে যে তারা যে সেকেন্ড রিপাবলিকটা করবে, সেই রিপাবলিকে তারা ১ নম্বরে বলেছে শক্তিশালী প্রতিরক্ষা। তাহলে এই যে বাচ্চারা প্রতিরক্ষা বিজ্ঞান সম্পর্কে তাদের কতটুকু পড়াশোনা আছে, এত এত বড় বড় দুইটা জেনারেল দেশ চালাইলো, জেনারেল জিয়া, জেনারেল এরশাদ, প্রতিরক্ষার লোকেরাই তো দেশটা চালিয়েছিল দীর্ঘদিন। তারা, তার মানে এই দুই প্রতিরক্ষাবিদ দেশে শক্তিশালী প্রতিরক্ষা করে নাই, তারা এসব বেশি বেশি বিমান কিনবে, অস্ত্র কিনবে কিনা তারা শক্তিশালী প্রতিরক্ষা বানাবে না। প্রতিরক্ষা হচ্ছে ভারতকে আমাদের একটা শিক্ষা দিতে হবে। ভারত তো আমাদের উপরে একজন আধিপত্য বজায় রাখার চেষ্টা করে, ফলে তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে হতে পারে ভবিষ্যতে কিনা। আমি খাস বাংলায় বলি, ভারতের সাথে আপনি যুদ্ধ করে পারবেন কি পারবেন না এটা নিয়ে আমি তর্ক করতে চাই না। কি প্রতিরক্ষা দিয়ে আপনি ভারতের সাথে জিতবেন? দ্যাট ইজ, আপনি যদি কিম জং উন হইতে পারেন তাইলে হয়তো পারতে পারেন। হ্যাঁ, এছাড়া উত্তর কোরিয়ার মতো বোম বানাইলে, আটম বোমা বানাইলে হয়তো চিন্তা ভাবনা করা যেতে পারে। এটা যদি হয় তাহলে আমার কোনো কথা নাই। কিন্তু বিষয়টা হচ্ছে যে তারা যে সেকেন্ড রিপাবলিকের যে থিওরি মোটা দাগে দিয়েছে সেটার ভিতরে আপনাকে যাইতে হবে। সেকেন্ড রিপাবলিকের থিওরির মধ্যে তারা বলেছে যে বিভেদের বদলে তারা ঐক্য করবে। তাহলে আমাদের এখানে বিভেদটা তো বহুবিধ। আপনার ধর্মের নামে বিভেদ, আপনার পাহাড়ি বাঙালির নামে বিভেদ, তারপরে আপনার নারী পুরুষের বিভেদ, গ্রামের সাথে শহরের বিভেদ, এত বিভেদ যে তারা ভাঙা দিবে বলছে। তাহলে এই এত বিভেদকে যে তারা ভাঙা দিবে, সবার আগে তো আমাদের এখানে রাজনীতিটা হয় হলো ধর্মের কার্ড খেলা। ধর্মের কার্ডটাই খেলা হয় এখানে বেশি। ইসলামিক দলগুলা ধর্মের কার্ড খেলে, আবার বড় দলগুলা যেমন শেখ হাসিনা কওমি জননী হয়েছিল, হ্যাঁ, সেটাও তো ধর্মের কার্ডই খেলছিল। হ্যাঁ, তো সুতরাং জিয়াউর রহমান বিসমিল্লাহ লাগাইছিল সংবিধানে, ধর্মের কার্ডই খেলা। এরশাদ সাহেব শুক্রবারে ছুটির দিন ঘোষণা করে বহির্বিশ্ব ব্যবসা থেকে বাংলাদেশকে ৩ দিনের জন্য মাইনাস করে দিছে, এটাও ধর্মের কার্ডই খেলা। সুতরাং এই যে ধর্মের কার্ডের খেলে যে বিভেদ, সেই জায়গাটা তো তারা অ্যাড্রেস করে নাই। সুতরাং তারা অনেক মিষ্টি মিষ্টি কথা বলতেছে, আমাদের সন্তান তুল্য, আমাদের সন্তানরা যদি দেশ চালায় আমাদের চেয়ে খুশি আর কে হবে। কিন্তু ঘটনা হচ্ছে যে সন্তান যদি একটা একটা ভুল ডক্ট্রিনকে বিকৃতভাবে উপস্থাপন করে, তখনই হলো একটা মতবাদকে তো আপনি মতবাদের মতো করে সামনে আনতে হবে। আপনার ব্রিটেনে, ইংল্যান্ডে, আমেরিকায় বা আপনার ধরেন ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে মধ্যপন্থী দল আছে। আমরা যারা মধ্যপন্থা সম্পর্কে সামান্য লেখাপড়া করেছি, আমরা মধ্যপন্থাকে একভাবে দেখে বুঝে পড়ে অভ্যস্ত। তারা সেই মধ্যপন্থার বাইরে এমন কি মধ্যপন্থা আবিষ্কার করলো, এটা তো আমরা বুঝতে পারছি না, আমাদের মেধার অভাব। এবং না, তারিক ভাই কেন বুঝতে পারছেন না? আপনি নিজে বলেছেন যে এই একটা দল যেখানে বামরা আছে, ডানরা আছে, ধর্মীয় সংগঠন বা ধর্মীয় প্রধান ইয়েগুলো শক্তিও আছে এখানে। তারা তো, এটা তাদের সাফল্য কিনা যে তারা এক জায়গায় সকলকে আনতে পেরেছে। এবং তারা দিস ইজ নট সেন্ট্রিস্ট পার্টি ব্রাদার। মানে আপনি
ডাইল চাইল খিচুড়ি একলগে মিশাইলে যে এটা মধ্যপন্থা হয়ে গেল তা কিন্তু না। আপনার মধ্যপন্থা হয়েছে ডাইলও না চাইলো না, মাঝখানে একটা কিছু। হ্যাঁ, সুতরাং এটা তো একটা ইউনিক ব্যাপার। মধ্যপন্থা রাজনীতিটা বেসিক্যালি একটা ইউনিক ব্যাপার, আপনাকে সেটা ডিফাইন করতে হবে। এটা ডিফাইন করতে হবে ইকোনমিক, বেসিক্যালি ইকোনমিক পলিসি দিয়ে। ইকোনমিক পলিসিতে আপনি বলতেছেন সমতা, সমতাটা আপনি ডিফাইন করবেন কিভাবে? সমতা ভিত্তিক, সমতা ভিত্তিক বলতেছেন, কিন্তু আপনি সমতা কিভাবে আনবেন? মানে অর্থনৈতিক কর্মসূচিটা তাদের কি হবে? সেটা কি ওপেন মার্কেট ইকোনমি হবে নাকি সমাজতান্ত্রিক ইকোনমি হবে নাকি সোশ্যাল ওয়েলফেয়ার মূলক ইকোনমি হবে, সেটি বলতে চাচ্ছেন? হ্যাঁ, সেটা তারা ক্লিয়ার করেনি, সেটা তারা ক্লিয়ার করে নাই। তারপরে তারা বলেছে পরিবারতন্ত্রের বদলে মেধা এবং যোগ্যতার রাজনীতি তারা আনবে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো খবর। হ্যাঁ, এই যে পরিবারতন্ত্র, খালেদা জিয়ার পরিবারতন্ত্র, শেখ হাসিনার পরিবারতন্ত্র, এরশাদের পরিবারতন্ত্র, এই তিনটা পরিবারতন্ত্র কিন্তু আমাদের দেশে আছে। আর পীর সাহেবের পার্টিগুলো যেগুলো আছে বাংলাদেশে, তাদেরও কিছুটা পরিবারতন্ত্র আছে। সকল কিছুর বাইরে তারা একটা মেধা এবং যোগ্যতার প্রশ্নকে সামনে নিয়ে আসবে। এই জায়গাটাতেই হলো আমার কথা। আমরা খুশি হইতাম যদি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ক্লাস ফার্স্ট পাওয়া কেউ হইতো। হ্যাঁ, ঢাকা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এমন কেউ হয়েছে, এমন এমন ব্যক্তি হয়েছে যাকে কিনা আমরা প্রথম শ্রেণীতে প্রথমের তালিকায় খুঁজে পাবো না। হ্যাঁ, এবং রাষ্ট্রনায়ক হওয়ার জন্য যে ধরনের মেধা দরকার, এখনো পর্যন্ত সে ধরনের মেধার কোনো স্ফুরণ আমরা দেখতে পাইনি। তাহলে শুরুতেই তো ঝামেলা হয়ে গেল। বাচ্চারা আজহার ভাই, আপনি লেখাপড়ার তারিক ভাই লেখাপড়ার মেধা কেন বলছেন? তারা যে এই যে রাজনীতির মেধা দেখিয়েছে, যেটা তারা সফলতার পরিচয় দিয়েছে 5ই আগস্ট, সেটি কম কি? তারা তো মেধাবী না হলে তো আসলে এত বড় একটা কাজ করতে পারতো না। ডক্টর ইউনূস যাকে রাজনৈতিক মেধা বলেছে, তিনি তো হলেন মাস্টার মাইন্ড। এখন রাজনীতিতে আমরা যারা প্রাচীনপন্থী বলে পরিচিত, আমরা মাস্টার মাইন্ড শব্দটা ব্যবহার করতাম কোনো ক্রিমিনাল কেসে। আমরা উকিল যারা, আমরা মাস্টার মাইন্ড ওয়ার্ডটা ব্যবহার করি কোনো ক্রিমিনাল ঘটনায়, যে এই মার্ডারের মাস্টার মাইন্ড কে। জি হ্যাঁ, আর পলিটিক্সে হয় হলো নিউক্লিয়াস। পলিটিক্সে আমরা বলতাম যে জাসদের রাজনীতির নিউক্লিয়াস ছিল সিরাজুল আলম খান। পলিটিক্সে ব্যবহার হয় নিউক্লিয়াস। সেটা তো আরো 60 বছর আগের কথা, কিন্তু দিন পাল্টে গেছে না। ভাষার পরিবর্তন হচ্ছে, ভাষা নবরূপায়ণ হচ্ছে, পুনর্গঠন হচ্ছে। জি জি, পরিবর্তন হইয়া যদি বাবাকে খালু বলবেন, বাবাকে খালু বলবেন না, আমরা বাবা না বলে ড্যাড বলতে পারি আমরা। না, বাবারে খালু বলবেন, আর বাংলাটা বলেন খালু বলবেন। না না, তালই রে বা শ্বশুর আব্বা বলবেন। আমরা শুনেছি যে ইতিহাস হলো একটা মানে ঘটমান বাস্তবতা, মানে ইতিহাস যেটা ঘটে গেছে, আপনি হয়তো আইন বদলাতে পারবেন, আপনি হয়তো অনেক ব্যাখ্যা বদলাতে পারবেন, কিন্তু ইতিহাস বদলানো যায় না। কিন্তু এখন আমরা দেখলাম যে এই তাদের তথাকথিত মেধার রাজনীতি বলতেছে ইতিহাসের রিসেট বাটন টিপে দিবে। হ্যাঁ, এবং এই রিসেট বাটনের বিরুদ্ধে তারা কোনো কথা বলে না। মানে একটা মোবাইল ফোনে রিসেট মারলে আর কোনো ফোন নাম্বার সেভ থাকে না। তারিক ভাই, কিন্তু কোনো কিছু যদি হ্যাং করে, কম্পিউটার হ্যাং করলে তো আপনাকে রিসেট বাটন চালু করতে হবে, ফ্র্যাগমেন্টেশন তো দিতে হবে নাকি, কিছু একটা তো ব্যবস্থা নিতে হবে। তো আপনাদের রাজনীতিবিদরা হ্যাং করেছেন দেশটাকে। না না, এখানে স্থূল উদাহরণ দিলে হবে না ব্রাদার। রাজনীতি হলো একটা সমাজ বিজ্ঞান, আর আপনি উদাহরণ দিচ্ছেন পদার্থবিজ্ঞানের। পদার্থবিজ্ঞান, রসায়ন ল্যাবরেটরিতে টেস্ট করে রিসেট মারা যায়, ওয়াশ করা যায়। না, ওটা ফিজিক্স, কেমিস্ট্রি আর রসায়ন, তিনটা মিললে হলে ককটেল পার্টি হয়। রবি ভাই, আপনার কাছে আসবো। তারিক ভাই, আপনার কাছে একটু বিদায় নিচ্ছি ছোট করে। সোশ্যাল সায়েন্সে যদি আপনি ফিজিক্যাল টার্মিনোলজি সেট করেন, তাহলে ওই যে ঘোড়ার মাথায় গরুর শিং বসায় দেওয়ার মতো ব্যাপার হয়ে যাবে। সুতরাং এই যে জগা খিচুড়ির রাজনীতি তারা করতে চাইছে, এই যে আপনার হাইব্রিড মধ্যপন্থা, ডাইলে চাইলে খিচুড়ি, হ্যাঁ, এই খিচুড়ি তন্ত্র দিয়ে আপনার মধ্যপন্থা হয় না।